বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইভেলি নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, সভাপতি মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস এবং সদস্য জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়া বাংলা ভিশনের বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল। আমরা শুরুতেই যাব বার্তা কক্ষে মোস্তফা কামালের কাছে, তার কাছ থেকে শুনবো সর্বশেষ কি কি তথ্য রয়েছে। মোস্তফা কামাল, আপনি আমাদেরকে কি জানাবেন? জি, আজ মৃত্যুর সংখ্যা হচ্ছে, বাংলাদেশের মৃত্যুর সংখ্যা হচ্ছে 30। তো আজ বলতে এটা একটু পরিষ্কার করা দরকার, আজ বলতে এই সময় পর্যন্ত না, 24 ঘন্টা, গত 24 ঘন্টা, মানে গত 24 ঘন্টা বলতে সকাল 8টা পর্যন্ত, জি, যেটা প্রকাশ করা হয়েছে 2:30টায়, অর্থাৎ ওই ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 30। অর্থাৎ আমরা বলতে পারছি না যে এটাই শেষ সংখ্যা, রাইট। আচ্ছা, আর এই সহ এই পর্যন্ত বাংলাদেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 2305 জন। কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমাদের এখানে ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু টেস্ট কমে আসছে। যেখানে সারা বিশ্বে টেস্ট বাড়ছে, আবার শনাক্তের হারও বাড়ছে। আবার আমাদের এদিকে শনাক্তের হার কিন্তু আজ হচ্ছে 24%, অর্থাৎ 11,193টি টেস্টের মধ্যে 24% করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ নতুন শনাক্ত হচ্ছে আজকে 2686 জন, সংখ্যা একটু কম কিন্তু 11,193 অনুপাতে শনাক্তের হার বেশি। এই অবস্থায় আজ একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এক অর্থে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি কিছুটা কৃতিত্বও নিয়েছেন যে এক্ষেত্রে সরকারের সাফল্য, যেহেতু মৃত্যুহার কমেছে বা মৃত্যু কমেছে। এখন এরকম সময়ে এই ধরনের কৃতিত্ব দাবি করা কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা নিশ্চয়ই আপনার আলোচনায় হয়তো বা আসবে। আর আজকের উল্লেখযোগ্য একটা খবর হচ্ছে রিজেন্টের মালিক এবং যে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর একটা ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় তারা বলতে চেয়েছে ভুল হয়েছে সেটাও বলেনি, নির্দোষ প্রমাণের একটা চেষ্টা করা হয়েছে নিজেদেরকে। সেই ক্ষেত্রে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তারা রিজেন্টের মালিক শাহেদ সাহেবকে চেনেন কি চেনেন না বিষয়টা নিয়ে গেছেন সেদিকে, যে ডিজি মহোদয় তাকে কখনো চিনতেন না বা তাকে কখনো টক শো ছাড়া চুক্তির আগে দেখেননি কখনো, এই কথাটা তিনি বলতে চেয়েছেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। জি, মন্ত্রণালয়ের কাঁধেই সেটা প্রকারান্তরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর যে কেজির বিষয়ে বলা হয়েছে যে তাদের প্রস্তাব ভালো ছিল, ভালো একটা উদ্দেশ্য নিয়ে কাজ শুরু হয়েছিল, কিন্তু তারা প্রতারণা করতে পারে সেটা ধারণা ছিল না স্বাস্থ্য অধিদপ্তরের। ব্যাখ্যাটা মূলত সার সংক্ষেপটা এই। জি। আর এক্ষেত্রে একটা ছোট্ট একটা দেশের খবর, খুব কষ্টকর খবর একটু জানিয়ে রাখি। সুনামগঞ্জ সহ সিলেটের কয়েকটা অঞ্চলে বন্যা চলছে। জি। এর মধ্যে আবার দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে সেখানে। এর বাইরে উত্তরবঙ্গে নীলফামারী, লালমনিরহাট সহ অন্তত 10টা জেলায় দ্বিতীয় দফায় বন্যার একটা আভাস পাওয়া গেছে। অর্থাৎ খুব একটা কষ্টকর সময় যাচ্ছে ওই দিকটা। আর পাশাপাশি হচ্ছে খুব লক্ষণীয় বিষয়, ত্রাণের কোনো কার্যক্রম সেখানে নাই, না সরকারি না বেসরকারি। এর আগে আমরা যেটা দেখেছি যে কারণেই হোক, ফটো সেশন হোক আর যে কারণেই হোক, কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান মাঝে মধ্যে একটু ত্রাণ কাজ করতেন। করোনার প্রথম দিকেও আমরা সেটা দেখেছি, কিন্তু বন্যার্ত এলাকায় সেটা এবার নেই বা বিষয়টা একদম উজ্জ্বল থাকছে এখন পর্যন্ত। এই হচ্ছে আমার কাছে দেশের। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বেশ কিছু পয়েন্ট পেলাম, আমরা দেখেছিলাম এগুলো, তারপরও আপনি আবারও মনে করিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আলোচনাটি আপনাদের দুজনকে, সম্মানিত দুজন অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আমরা আমাদের বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এটি আমরা বৃহস্পতিবার রাতে জানলাম। তাকে নিয়ে আসা হয়েছে দেশে এবং সমাহিত করা হয়েছে। আমরা একটু আলোচনা করতে চাই। আমরা বিভিন্ন গণমাধ্যম এবং পত্রপত্রিকায় দেখছিলাম যে অ্যাডভোকেট সাহারা খাতুন দীর্ঘদিন ধরে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, দুঃসময়ে সুসময়ে সকল ক্ষেত্রেই, এবং বিশেষ করে
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরাও খুব আবেগঘন কথা বলেছেন। আপনাদের দুজনের কাছ থেকেও শুনতে চাই তার সম্পর্কে আমরা একটু স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি। আপনাদের দুজনের একটু আলোচনা শুনবো। শুরুতে আপনি। সদ্য প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন সম্পর্কে যে যা বলেছেন, সবাই আপনি যেমনটা বললেন আবেগ ঘন মন্তব্য করেছেন, আমি তার সঙ্গে সংযুক্ত হচ্ছি মাত্র। তাকে আমি বহুদিন থেকে চিনতাম একজন নিষ্ঠ ত্যাগী রাজনৈতিক কর্মী হিসেবে, এবং তার মধ্যে কোনো সময় আমি প্রথম সারির নেতাসুলভ আত্মম্ভরিতা আমি দেখিনি। তিনি কাজ করতে ভালোবাসতেন, তিনি কাজ করতেন, কথা কম বলতেন। আমি এই বিষয়টি খুব বিশেষভাবে লক্ষ্য করেছি যে বায়বীয় বাচনিক উচ্ছ্বাস তার মধ্যে আমি কোনো সময় দেখিনি। এবং আওয়ামী লীগ একটি বড় এবং প্রাচীন দল বাংলাদেশের, কিন্তু সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে যে এই দলে ত্যাগী এবং যোগ্য দক্ষ নেতৃত্ব সবসময় মূল্যায়িত হয় না আর কি। আর খুব একটা নেইও বটে, বরং সাধারণ সম্পাদক মহোদয় একবার একটা বেশ মেঠো বাংলায় বলেছিলেন যে কাওয়া এবং হাইব্রিড তাদের বেশ দুর্দণ্ড প্রতাপ, এবং এমন কাওয়া এবং হাইব্রিডের একটা ঘটনা সাম্প্রতিককালে আমাদেরকে দারুণভাবে বিপন্ন করেছে। তেমন একটি প্রেক্ষাপটে সাহারা খাতুনের চলে যাওয়া দলটির জন্যে, দেশের জন্যে এবং সবার জন্যে বড় ক্ষতির কারণ হয়ে গেল। এবং একটা লক্ষণীয় ব্যাপার, করোনা সংকট শুরু থেকেই তিনি কিন্তু নিজেকে আবদ্ধ রাখেননি, ঘরের মধ্যে আইসোলেশনে রাখেননি। তিনি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছেন, সেই জন্য তার সংক্রমণটা হলো এবং সেই সংক্রমণ তার মৃত্যুর কারণ হলো। তবু এটুকু বলবো, তিনি জনগণের জন্য রাজনীতি করতেন, জনগণের জন্য প্রাণ দিলেন। তার প্রতি অতল শ্রদ্ধা, তার বিদেহী আত্মার মঙ্গল কামনা করছি। অরূপদা, আপনি কি বলবেন? আমি প্রথমেই অ্যাডভোকেট সাহারা খাতুনের আত্মার শান্তি কামনা করছি। আমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেশার আমার সুযোগ হয়েছিল, যেহেতু মাদক বিরোধী কর্মকাণ্ড করছি দীর্ঘদিন যাবৎ, এবং এই সুবাদে তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বহুবার তার সান্নিধ্যে আমি এসেছি, এবং আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং এই যে কাজগুলো আমরা করছি, মাদক বিরোধী কর্মকাণ্ড, সমাজ থেকে তরুণদেরকে রক্ষা করার জন্য এই আন্দোলনের সঙ্গে তিনি যত ধরনের সহায়তা দরকার, সাহায্য দরকার, তিনি সবসময় আমাকে বলতেন যে আপনারা যখনই আসবেন আমার দরজা খোলা, আপনারা সবসময় আমার কাছে আসবেন। এত মানে উচ্ছ্বাস নিয়ে, এত প্রাণবন্তভাবে, সহজ সরলভাবে কোনো একজন প্রতাপশালী মন্ত্রীকে এ ধরনের কথা বলা খুবই কম দেখেছি আমি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমার বহু অনুষ্ঠানে তিনি এসছেন প্রধান অতিথি হিসেবে, মাদকবিরোধী অনুষ্ঠানে। এবং একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি তার মধ্যে, সেটা হচ্ছে যে এখন যে কথাটা আমরা সবসময় বলি যে রাজনৈতিক নেতাদের মধ্যে বেশিরভাগই তো এখন ব্যবসায়ী ঢুকে গেছে, এবং নানান ধরনের মানুষ যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সেদিক দিয়ে অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন একদম অন্যতম একটা ব্যতিক্রম ব্যক্তিত্ব এবং একজন আদর্শ রাজনৈতিক নেতা, আপাদমস্তক রাজনীতি, আপাদমস্তক। এবং দলের জন্য না, দেশের জন্য যে আত্মত্যাগ করতে হয়, যে দেশপ্রেম যেটা, সেই সঙ্গে সঙ্গে তার যে জাতির জনকের প্রতি তার যে শ্রদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার যে একাত্মতা, এগুলো সব কিছু বিষয় কিন্তু তার কাজের বৈশিষ্ট্যের মধ্যে ফুটে উঠেছে। সুতরাং একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব, সৎ, সাধারণ,
মেধাবী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। জি, আমরা তার, আপনি যেভাবে বলছিলেন, আমরা সকলেই চাই যে তিনি যেখানেই আছেন থাকবেন অনন্তকাল, তিনি যেন ভালো থাকেন। আমরা একটু আমাদের আজকের এই সময়ের বিষয়গুলোতে আসতে চাই। আপনি শুনছিলেন যে রিজেন্ট এবং জেকেজি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্যাখ্যাটি, এটিতে এক ধরনের চেষ্টা, আমাদের শিরোনামেও সেটি এসেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বা প্রত্যক্ষ মানে আপনার কি বলবো, এটাকে নির্দেশনায় যদি এই চুক্তিটি হয়েছে, মোহাম্মদ শাহেদ সম্পর্কে তেমন কিছু জানতেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এবং একইভাবে জেকেজির প্রতারণা সম্পর্কেও জানতেন না। এই জায়গাটি আপনার কাছে একটি প্রশ্ন, যে জনমনে এমন সংশয় রয়েছে, শুধু রিজেন্ট নয়, শুধু জেকেজি নয়, বর্তমানে যারা কাজ করছে, যারা কোভিডের আওতায় আছে বা কোভিড নন কোভিড মিলিয়ে হাসপাতাল, ক্লিনিক, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান আছে যাদের মধ্যে ভেজালের সংস্রব রয়েছে বলে জনমনে এমন একটি ধারণা। ধরা পড়বার পরে তখন আমরা হয়তো স্টেটমেন্ট পাবো, যেমনটি পাচ্ছি রিজেন্টের ক্ষেত্রে। আপনার কাছে ব্যাখ্যাটি কেমন, এই যে স্বাস্থ্য অধিদপ্তর না চেনাটা যে ব্যাখ্যাটি? আমি সবসময় এই করোনা সংকটের শুরু থেকেই বলে এসেছি, যা তার পুনরুক্তি করব আজও, যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যটা ভালো নেই, কারণ তারা আমাদেরকে ভালো রাখতে পারছেন না। এবং মাঝে মধ্যে বিস্ফোরণের মতো কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো থেকে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দারুণ রকমের একটা ঔদাসীন্য বলতে পারি, অথবা বিশেষ স্বার্থপ্রসূত। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, মানে আপনি যদি অর্গানোগ্রামের দিকে তাকান বা যে আপনার যে প্রথাগত যে নিয়ম আচার রয়েছে আমাদের, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করতে পারে কিনা, সেটি নিয়ে আপনি কি না, বলবেন? স্বাস্থ্য অধিদপ্তর পারে না। জি, কিন্তু আমরা যেটা, আমি যে কথাগুলো বলছি সাধারণ মানুষ হিসাবে বলছি, নাগরিক হিসাবে, যে আমি দেখছি, কারণ গণমাধ্যমে খবর এসছে যে রিজেন্ট হাসপাতাল এবং তার চেয়ারম্যান শাহেদ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর পরিপূর্ণভাবে সচেতন ছিল, কারণ তাদেরই সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করতে সেটি তো আপনি যেটি দেখেছেন বলছেন। আমার জানবার কৌতূহল এই জায়গায়, যে স্বাস্থ্য অধিদপ্তর যখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের যে মানে তাদের যারা পরিচালনা করেন তাদের দিকে যখন অভিযোগের তীরটি ছুড়ে দিচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা আমরা এখনো অবধি পাইনি, পাবো কিনা জানি না, মানে এটি অন্য কিছু ইঙ্গিত করে কিনা। না, এই ব্যাপারটা হচ্ছে, এটাকে হলো কাদা ছোড়াছুড়ির ব্যাপার আর কি, নাকি সেই আবারও সেই সমন্বয়হীনতার ঘেরাটো? না, আপনি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ শব্দটা ব্যবহার করি না, সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে, তখন স্পষ্টই বোঝা যায় যে দোষ দুটো পক্ষে আছে এবং সমন্বয়হীনভাবে কাজ করা হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা তো গণমাধ্যমে ছবি দেখলাম আর কি, যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বসে আছেন, মহাপরিচালক সাহেব চুক্তি স্বাক্ষর হচ্ছে, অথচ রিজেন্ট হাসপাতালে আমরা শুনলাম, দেখলাম গণমাধ্যমে আইসিইউ নাই, করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নাই, কিন্তু করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চুক্তি স্বাক্ষর হয়ে গেল। এখন খুবই সামান্য প্রশ্ন, সাধারণ প্রশ্ন, যে মন্ত্রণালয় যখন একজনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে, চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানটি যাচাই বাছাই করবে না একটু? সেই মন্ত্রণালয় তো বলতেই পারে যে কেউ এগিয়ে এলে তার সঙ্গে চুক্তি করো, চুক্তির ব্যবস্থা করো। শুনলাম যে কেউ আসেনি, রিজেন্ট হাসপাতালে এসেছিল, তার সঙ্গে চুক্তি করেছে, আসলো আর করে ফেললাম। কারণ তদবির করে কারা? দেখবার দায়িত্ব তো নিশ্চয়ই, যে তদবির করে বেশি, তার যোগ্যতা কম আছে বলে সে বেশি তদবির করে।
যার যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আছে সে তদবির করে না, এই কথাটাও কি তারা জানেন না আর কি? তো কাজেই আর একবার প্রমাণিত হলো জি। যে সমন্বয়হীনতা এবং লক্ষ্যহীনভাবে কাজ করবার জন্যে এই ধরনের দুর্নীতির জন্ম হচ্ছে, দুর্নীতিবাজে জন্ম হচ্ছে। এবং যিনি এই হাসপাতালের চেয়ারম্যান, একদিন তিনি তো তাকে তো ছবি দেখলাম, মুজিবকোর গাইডেও ছবি দেখলাম, আবার গণমাধ্যমে খবর পাচ্ছি যে গিয়াসউদ্দিন মামুন তারেকেরও সহযোগী। তো কথা হচ্ছে তিনি ভুল পাল্টিয়ে কাজ করতে পারেন আর কি। এবং ওই যে একটি চ্যানেলে, বেসরকারি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় টক শোতে তাকে দেখলাম, তার নিচে তার পরিচয় আছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য ইত্যাদি। এটি দলের এখন বিভিন্ন অনেক পর্যায় থেকে বলা হচ্ছে যে তিনি এটা নেই। না। আবার তালিকাও বেরোচ্ছে যেখানে মানে ক্রমিক ধারাবাহিকভাবে 24-এ তার নাম আছে। আসলে অনেক বিষয় আছে। জি, কথা হচ্ছে যে এই যে হাইব্রিড আর কাওয়ার কথা বললাম, সেখান থেকে এরাই জি। কিন্তু দেশটাকে নানা নষ্টামির দিকে নিয়ে যাচ্ছে। জি। এবং দেখুন এদের কারণে এই যে সবচেয়ে বড় অভিযোগটা বর্তমানে পাওয়া গেল, অনেক বড় অভিযোগ আছে যে, এবং আর একটা অভিযোগ হচ্ছে যে অনেকের কাছ থেকে টাকা দিয়েছেন, যেমন 15 থেকে 30 লাখ টাকা, গণমাধ্যমের খবর, তাদেরকে ফেরত দেন তিনি। আচ্ছা, এই যে ভুয়া সার্টিফিকেট যা নিয়ে আমার বাংলাদেশের বিদেশে অবস্থান করা কর্মী ইতালি ফেরত চলে এলেন 147 জন। তো এতে করে দেশের ভাবমূর্তি তার কোথায় গেল? সেই এখন দেশের ভেতরে এক কথা, কিন্তু দেশের বাইরে যে এখন 5ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে কোনো বিমান উড়াল দিতে পারবে না, সেই এ তো অদ্ভুত ব্যাপার হয়ে গেল। দাদা, আপনার কাছে কি ব্যাখ্যা এই যে 5 অক্টোবর পর্যন্ত ইতালি আমাদেরকে এক প্রকার নিষিদ্ধই করলো, এবং আমাদের জানেন আপনি যে আমাদের যে প্রবাসী বাংলাদেশি যারা, তাদের অনেককেই ফেরত পাঠানো হয়েছে, এবং এইটি যে বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট করেছে, বলা হচ্ছে যে কূটনৈতিক উদ্যোগ ছাড়া এটিকে আসলে ঠিক করবার কোনো পথ সামনে খোলা নেই। আপনি কি মনে করবেন, কি বলবেন এই বিষয়টিতে, যে ব্যক্তি বিশেষের গাফিলতি বা ব্যক্তি বিশেষের খামখেয়ালিপনার জন্যে পুরো জাতিকে যদি আপনার এর জন্য খেসারত দিতে হয়? অবশ্যই। দেখেন, বিষয়টি হচ্ছে যে এই যে আজকে রেজেন্ট হাসপাতালের যে কর্মকাণ্ডটা ধরা পড়লো এবং সমস্ত জাতি স্তম্ভিত হয়ে গেল একটি মানুষের অসৎ উদ্দেশ্যের জন্য, সেই চিকিৎসা পেশার সেবার মতো একটা মহৎ সেবাকে বা প্রতিষ্ঠানকে সে ধুলোয় মিশিয়ে দিল। মানে আমরা যারা চিকিৎসক, তারা তো আমরা এখন মুখ দেখাতে পারি না লজ্জায়, যে এরকম একটা চিকিৎসা কেন্দ্রে এরকমভাবে মানুষকে প্রতারিত করতে পারে। এই যে কোভিড টেস্টের নামে ভুয়া টেস্ট রিপোর্ট দিয়ে মানুষের সঙ্গে যে জালিয়াতিটা এই রেজেন্ট হাসপাতাল করলো, সেটা তো মানে আমরা তো চিনতে পারছি জঘন্য অপরাধ। শুধু চিনতে পারছি শুধু শাহেদ করিমকে কিংবা জেকেজির এদেরকে, মানে এই চেইনটা আমরা কখনো দেখতে পাবো কিনা, তারা কখনো শাস্তি পাবে? অবশ্যই অবশ্যই। দেখেন, একজন মাদক কারবারি যখন ধরা পড়ে, আমরা যখন মাদক বিরোধী আন্দোলন করি, তো আমাদের এই মাফিয়া চক্রের সম্বন্ধে আমরা সবসময় বলি যে গডফাদারদের ধরা হয় না কেন। যখনই একজন গডফাদার ধরা হয় তখন কিন্তু তার চেইনটা সাথে সাথে বেরিয়ে আসে। তো এইখানে আজকে দেখেন, এইরকম একটা হাসপাতালের যে অনৈতিক কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে আসছিল, সেটা তো সরকারের সদিচ্ছার কারণে এটা উদ্ঘাটন হলো, তাই না? এবং তাকে চিহ্নিত করা হলো যে এরকম একটা হাসপাতাল এই ধরনের কর্মকাণ্ড করছে। এটা সরকার এত প্রশংসা করতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী এখন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, যত ধরনের আইনি ব্যবস্থা যে তারা নিচ্ছে, কিন্তু এটা থেকে একটা শিক্ষা তো আমাদের নেওয়া উচিত। এই যে সংশয়ের কথা যেটি বলছিলাম, যে আরো থাকতে পারে, অবশ্যই সেটি বের করবার জন্য এখন আমি মনে করি, যেটা আপনি প্রথমেই স্যারকে জিজ্ঞাসা করছিলেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যেটা একটা আছে, তাদেরই তো দায়িত্ব এই যে হাসপাতালগুলোকে যে লাইসেন্স দেওয়া হয়, পারমিট দেওয়া হয়, এবং তাদের অধিদপ্তরের মাধ্যমে কিন্তু এগুলাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হয়, চেকিং হয়। তাদের প্রাথমিক দায়িত্ব কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরেরই, কারণ তারাই তো লাইসেন্স দেয় এবং তারাই কিন্তু এসে এটা ফলো আপ করে, অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছে দিতে হয়। কিন্তু তারা
দেখছে যে এই 2014 সালে পরে তাদের লাইসেন্সই নবায়ন করেনি তারা। তার মানে সেটা কতটা বছর চলে গেছে এবং সে ইতিমধ্যে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে, প্লাস এই যে একটা মহামারীর সময়ে কোভিড-19 সময়ে সে সরকারের সাথে চুক্তিও করে ফেলছে যে সে এইটাকে কোভিড হাসপাতাল করবে। সুতরাং এইগুলো সবই একটা স্পষ্ট প্রমাণ করে যে এই অধিদপ্তর কোনো হাসপাতালের ব্যাপারে এই অ্যাকাউন্টেবিলিটিগুলো আনে নাই, দেখা নাই যে সরজমিনে পরীক্ষা করে নাই যে তাদের মধ্যে সেই যোগ্যতাটুকু আছে কিনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার মতো প্রয়োজনীয় লোকবল। বাকিগুলো নিয়ে যদি আস্থার আচ্ছা, সংকট তৈরি এখন হয়, বাকিগুলোকে আমি মনে করি যে খুব তাড়াতাড়ি, যেহেতু এই ধরনের একটা হাসপাতাল ধরা পড়লো, খুব তাড়াতাড়ি অন্যান্য হাসপাতালগুলোতেও একটা তদন্ত টিম করে এইগুলাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এখনই আনা প্রয়োজন। কারণ ইতিমধ্যে ইটালিতে যে ঘটনাটা ঘটলো, কিন্তু যাত্রীরা ফেরত আসলো, এটার মূল কারণ কিন্তু হচ্ছে এইটা, এই যে ভুয়া সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিল। এটা কি বিদেশে যায়নি এই খবরটা? অবশ্যই গিয়েছে। আপনাকে একটি আলোচনার সুবিধার জন্য এএফপির একটি রিপোর্টের শিরোনাম শেয়ার করছি। তারা বলছে যে বাংলাদেশে হাসপাতালের বেড খালি, সেবা নিয়ে রোগীরা উদ্বিগ্ন। এবং আরেকটি রিপোর্টে বলা হচ্ছে 15,000 সিটের 10,000ই ফাঁকা, 10 দিনে বাড়িতে 98 জনের মৃত্যু। আপনার কি মনে হয় কেন হাসপাতাল বিমুখ মানুষরা এই ধরনের ঘটনার কারণে সংশয়? অবশ্যই এত একটা প্রতিক্রিয়া লোকেদের উপরে পড়বেই। আর হাসপাতাল সম্বন্ধে একটা ভীতি অনেকের মধ্যেই আছে। আর সরকার থেকেও বারবার বলা হচ্ছে, আমরাও সবসময় বলি যে করোনা ভাইরাস প্রাথমিক অবস্থায় কোনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই, এটা বাসায় বসেই চিকিৎসা হয়। এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু 80% রোগী কিন্তু বাসায় তাদের আইসোলেশনে থেকে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হচ্ছে, এটা প্রমাণিত। সুতরাং এই ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু এখন যে হাসপাতালে বেডগুলো খালি হচ্ছে, এটার ব্যাপারে একটা গবেষণা হওয়া উচিত আমার মতে, যে কেন এই বেডগুলো খালি হচ্ছে। আসলে কিন্তু রোগীর সংখ্যা কমে যাচ্ছে, নাকি লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে না, নাকি তাদের মধ্যে কোনো সন্দেহ বা দানা বেঁধেছে যে এখানে চিকিৎসা সেবা। এই আলোকেই আপনার কাছে আসতে চাই যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে কথাটি বার্তা কক্ষ থেকে আমাদের বার্তা সম্পাদক মোস্তফা কামাল জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেছেন, কৃতিত্ব হিসেবে বলতে চাচ্ছেন এটিকে, এবং আমাদের বার্তা সম্পাদক বলছেন এটি কতটা সামঞ্জস্যপূর্ণ। আমাদের যে পরিসংখ্যান এখন আমাদের যা বলছে যে শনাক্ত হচ্ছে, সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যাও কিছুটা কম, এটি বিশেষজ্ঞ জনস্বাস্থ্যবিদরা বলছেন যে বেশি টেস্ট হলে বেশি হতো, টেস্ট কমেছে তাই হচ্ছে। আসলে কৃতিত্ব হিসেবে দেখব না আমাদের অক্ষমতা হিসেবে দেখব? দেখুন, করোনা সংকটের শুরু থেকেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নানান মহল থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়নি, হওয়াটা উচিত ছিল। কারণ এই সরকার সামরিক সরকার নয়, জনপ্রতিনিধিত্বমূলক সরকার। কিন্তু জনপ্রতিনিধিত্বমূলক কোনো নীতি এবং কর্মকাণ্ড খুব কমই দেখা যাচ্ছে যাকে। তো স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সন্তোষ প্রকাশ করতেই পারেন, কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যেই খবর এসে গেছে যে হাসপাতালগুলোতে রোগীরা যাচ্ছে না। এটা এই কারণে নয় যে কম সংক্রমণ হচ্ছে বা অসুস্থ হচ্ছে, বরং হাসপাতালগুলোর উপরে আস্থাহীনতা। তো কাজেই এমন আস্থাহীন সব চিকিৎসা সেবা, তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সন্তোষ প্রকাশ, এটা অনেকটা কাছের স্বর্গে বসবাসের মতো আমার কাছে মনে হচ্ছে। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত, সারা বিশ্বেরই স্বাস্থ্য খাত নানা বিপন্নতা এবং করোনার কারণে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সবাই। বাংলাদেশের স্বাস্থ্য খাত আরো বিপন্ন এখন, সেটা প্রমাণিত হয়েছে। এই যে ডাক্তার অবরুল পাতন চৌধুরী যেমন বলছিলেন যে অনতি বিলম্বে আমাদের যে হাসপাতালগুলো আছে সেগুলো একটু যাচাই বাছাই করা দরকার। এই কাজটাকে আমাদের বলে দিতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী বলে দিতে হবে? এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব উদ্যোগেই এতদিনে করা উচিত ছিল। কারণ রিজেন্ট হাসপাতালের ঘটনা 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, অথচ গণমাধ্যমে খবর আসছে, সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশের সব হাসপাতালে আইসিইউ নাই, করোনা চিকিৎসা ব্যবস্থা নাই, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কমতি ঘাটতির কথা বলা হচ্ছে। কোথায় কি আছে আমি জানি না আর কি। তো এগুলো উত্তর পেতে চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে থেকে,
কিন্তু আমি তো উত্তর পাচ্ছি না। তার সন্তোষ প্রকাশের সঙ্গে আমি একমত হতে পারছি না বলে দুঃখিত, বরং আমি উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন বাংলাদেশের স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে। স্বাস্থ্য খাতের যে চিত্রটি, যে চেহারাটি করোনার কারণে যেভাবে বেরিয়ে এলো, আপনি একজন চিকিৎসক হিসাবে, একজন প্রবীণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় প্রকৃতই কি আমাদের স্বাস্থ্য খাতের চেহারা এমন, না এর চেয়ে ভালো, না এর চেয়ে খারাপ? দেখেন, এটার দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে করোনা ভাইরাসটি মোকাবেলার জন্য বাংলাদেশ যেমন প্রস্তুত ছিল না, জি, তেমনি বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশও প্রস্তুত ছিল না। সুতরাং এটা হঠাৎ করে একটা দমকা হওয়ার মতো এই রোগটি আমাদের দেশে আসলো, তার জন্য কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রস্তুত ছিল না। কিন্তু ধাপে 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 করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা এখন বলতে গেলে যে কিছুটা আমরা সামলে উঠতে পেরেছি। যখন একসময় যখন পিপিই নিয়ে প্রশ্ন ছিল যে পিপিই প্রপার আমরা পাইনি, এখন সুতরাং এই বিষয়গুলো কিন্তু ব্যাপার আছে। সুতরাং কোন টেস্টের কথা বলছি, মানে এই যে আমাদের করোনা আক্রান্ত রোগী কতজন, এটি যেমন বাড়ছিল 15, 16, 17, 18,000, 19,000-এর কাছাকাছি, সেটি এখন 11,000-এ, 11,500-এ, 15,000 ছিল একসময়, সেটা 11,000-এ নেমে আসছে। সেটার একটি কারণ দেখলাম আজকে, আমি কিছুটা স্টাডি করলাম পত্রিকা। এটি কি ফি নির্ধারণের কারণে কোনো একটা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর থেকেই বলা হচ্ছে যে বিশেষ কয়েকটি লক্ষণ ছাড়া এই ধরনের টেস্ট এখন করা যুক্তিযুক্ত হবে না। এটি তো শুরু থেকে এইটা একটা কারণ ছিল। আরেকটা ছিল কিট সমস্যা ছিল। এই দুইটি কারণেই এই যে সংক্রমণ যে পরীক্ষা করার যে নমুনাটা পরীক্ষা করাটা সেটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল, এবং তার ফলে দেখা হয়েছিল যে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও আমরা এখন কম পাচ্ছি। কিন্তু তাহলে কি আমরা প্রকৃত চিত্রটি পাচ্ছি না? প্রকৃত চিত্রটি অবশ্যই পাচ্ছি না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি থেকে বারবার বলা হচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমাদের যদি রক্ষা পেতে হয় তাহলে এইটা টেস্ট টেস্ট টেস্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকে বলে আসছে যে আমাদের পরীক্ষা ছাড়া এইটা কোনোভাবেই আমরা এইটার থেকে বেরিয়ে আসতে পারবো না। কারণ হচ্ছে যে দেখেন, টেস্ট করলে একটা জিনিস বেরোবে যে আক্রান্তের সংখ্যা কত, আমরা একটা অনুমান করতে পারবো যে আমাদের দেশে এত আক্রান্ত। আর 2 নম্বর হচ্ছে যারা আক্রান্ত তাদেরকে আমরা আইসোলেশন নিতে পারবো, এবং আইসোলেশন নিলে এই যে আক্রান্ত সংখ্যা যে বাড়বে এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো, কারণ এরাই কিন্তু সংক্রমিত করছে সবাইকে। এখন তো আরেকটা ভয়াবহ ব্যাপার হচ্ছে যে এখন সিমটমলেস হচ্ছে। জি, করোনা ভাইরাস আগে তো হাঁচি, কাশি, সর্দি, জ্বর, পেটে সমস্যা, এগুলো কিন্তু ছিল এক সময়, কিন্তু এখন একেবারেই পাওয়াও যাচ্ছে কিন্তু রোগীদেরকে যাদের মধ্যে কোনো সংক্রমণের কোনো লক্ষণ নেই, তারাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে যে পজিটিভ। সুতরাং এখানে একটা বিশেষভাবে আমি মনে করি যে এখন টেস্ট করাটা আরো মাত্রাটা অনেক গুণে বাড়িয়ে দেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তো আমাদের কমে যাচ্ছে। সুতরাং এই যে কতগুলো অজুহাতে বাংলাদেশের এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে 2টা বিষয় যে এখন কমানো হচ্ছে, সেটা মনে হয় একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। সুতরাং এটা পৃথিবীর সব দেশেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিডিসি সবাই কিন্তু বলছে যে এই পরীক্ষার মাত্রাটা, সংখ্যাটা কিন্তু অনেক বাড়াতে হবে। যত আমরা বাড়াবো ততই আক্রান্ত আমরা বুঝতে পারবো, তাদের চিকিৎসা সেবায় নিতে পারবো, আইসোলেশন নিতে পারবো, অন্যদেরকে আমরা রক্ষা করতে পারবো। রাইট। লকডাউনের সুফল কুফল এবং কুরবানির ঈদের পশুর হাট নিয়ে যে পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছি আমরা, তার সম্পর্কে আপনার কিছু মূল্যায়ন? আপনি যে দুটো প্রসঙ্গ তুলে আমাকে প্রশ্ন করেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে, কিন্তু দুটো পরস্পর বিরোধী প্রসঙ্গ। কারণ মহামারী বা অতিমারী পৃথিবীর ইতিহাসে এই প্রথম নাম। যেমন রোম সাম্রাজ্যে যখন মার্কাস অরেলিয়াস সম্রাট 166 থেকে 180 খ্রিস্টাব্দ পর্যন্ত মহামারী চলেছিল এবং প্রচুর মানুষ নিহত হয়েছিল, এবং তখন একমাত্র চিকিৎসক ছিলেন গ্যালেন। যাকে তবে মার্কাস অরেলিয়াস তো দার্শনিক হিসেবেও খ্যাত, তিনি ওই সময় প্রচুর লেখাজোখার কাজ করেছেন আর কি, রাজ্যপাট সামলাতে হচ্ছে না বলে। তো এখন দেখুন, লকডাউন ওই সময় থেকেই, প্রাচীনকাল থেকেই মহামারীর সময় লকডাউন, অর্থাৎ আমরা তো দেখছি যে 100 বছর আগে যেটি হয়েছিল সেটি কিভাবে মোকাবেলা করা হয়েছিল সেই সব তথ্য কিন্তু এখন 1911 এই বাংলায় মহামারী প্লেগ হয়েছিল।
রবীন্দ্রনাথ কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতেন মানুষকে স্মরণ দেবার জন্যে। তো এখন লকডাউন করলে উপকার আছে, তা আমরা কিন্তু সেই কথাটাই বলছিলাম যে প্রথমত গোটা দেশটাকে লাল, হলুদ, সবুজ জোনে ভাগ করা হোক। লাল জোন হবে যেখানে বেশি সংক্রমণ, হলুদ কম, সবুজ কয়েকটি জায়গায় তো আমরা সুফল পেয়েছি। রেড জোন ছিল, ইয়েলো জোনে রূপান্তরিত হয়েছে। মানিকগঞ্জে পেয়েছি, রাজাবাজারে পেয়েছি, উত্তর কাট্টলিতে পেয়েছি, এরকম কয়েকটি জায়গায় পেয়েছি আমরা। তো এই কাজটি শুরু থেকেই করা উচিত ছিল আর কি। তো এখন যেটা শঙ্কার কারণ হলো লকডাউন হয়তো পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন এলাকায় হবে, তবে যত বিলম্ব হবে তত ক্ষতি হবে। শুরু থেকে করা উচিত ছিল এক, কোরবানি যে পশুর হাট হবে, জি, এখানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাচ্ছে। এই জন্যে যদিও সরকার বলছে সবসময় স্বাস্থ্যবিধি মানতে, জি। স্বাস্থ্যবিধি আরেকটি দিক উন্মোচিত হয়েছে, আমাদের 3 জন মন্ত্রী অনলাইনে গরু কিনেছেন গতকালকে, এবং সেটি ব্যাপক প্রচারও পেয়েছে। এটি সাধারণ মানুষকে কতটা উদ্বুদ্ধ করবে অনলাইনে কুরবানির পশু কিনবার ক্ষেত্রে? কারণ দেখেছি যে 1 লাখ টাকারও কমে যে পশুটি মানে কেনা হয়েছে, গরুটি কেনা হয়েছে, ভ্যাট এবং অন্যান্য আরো খরচ মিলিয়ে এটি 1 লাখকে ছাড়িয়ে গেছে বেশ খানিকটা উপরে। সাধারণ মানুষের পক্ষে কতটা কোরবানি মৌলিক বিষয় নিয়ে আমি কথাটা বলি। আমাদের সম্মানীয় ধর্মবেত্তা দেখলাম মতামত দিয়েছেন কোরবানির বাধ্যবাধকতার প্রতি, যে এর পরিবর্তে কেউ যদি দরিদ্র মানুষকে টাকা দিয়ে দেয় তাতেও নাকি হবে না। জি, আমি একটা মূর্খ মানুষ, আমি জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই যে কোরআনে বা হাদিসে কোথায় এই কথাটি লেখা আছে। কোরবানি তো ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মুসলমান ছিলেন, 40 থেকে 63 তিনি ইসলাম প্রচার করেছেন, এর মধ্যে 2 বার কোরবানি দিতে পেরেছেন। তার বাকি সময়টুকু তার মুসলমানত্ব খারিজ না, সেটি আসলে এখানে সামর্থ্য অসামর্থ্যের বিষয়টি আরো আসে একটা কথা আলোচনায়। আছে, জি, খোদ আরবে যারা হজ করেন তারাই কোরবানি দেন, যারা হজ করেন না তারা কোরবানি দেন না। তো কাজী কোরবানি নিয়ে এত মাতামাতির কোনো কারণ নেই। তবে এর সঙ্গে আর্থিক দিক আছে, আমাদের পশুর খামারিরা আছে, দরিদ্র মানুষের হক আছে, চামড়ার ব্যবসা আছে, অনেক কিছুই, কিন্তু সেটাও ভিন্নতর প্রসঙ্গ। এর সঙ্গে ধর্মকে এভাবে উপস্থাপন করাটা আমার কাছে, আমি বুঝতে চাই, শিখতে চাই। যদি কেউ শেখাতে পারেন আমি খুব খুশি হব আর কি। তাহলে আপনি মনে করতেন স্বাস্থ্যবিধি মেনে আমরা এটি করতে পারবো না? এটা আমি মনে যে করি না ঝুঁকিটি তৈরি সম্ভব হবে না। সেটির জন্য আমরা কতটা প্রস্তুত? অনলাইনে কজন কিনতে পারবে? জি। আর অনলাইনে গরুর তো আবার আর একটা সমস্যা হয়েছে, লাম্পি স্কিন বলে একটা রোগ ধরা পড়েছে আমাদের দেশে গরুর মধ্যে। তা আমি যে গরুটা কিনছি সেটা কি লাম্পি স্কিন ডিজিজ মুক্ত কিনা আর কি, আমি কি করে বুঝবো? কাজে অনেক সমস্যা আছে। আমার মূল কথাটা হচ্ছে যে আমার কোরবানির জন্য বরাদ্দকৃত টাকা আমি যদি আল্লাহর বান্দার উপকারের জন্য দিয়ে দেই, আল্লাহ এটি ধর্মীয় আসলে বিষয়, এটি নিয়ে জি। ইসলাম অত কঠিন ধর্ম নয় আর কি, আমি মনে করি আর কি। দাদা, আপনার কাছে জানতে চাই, আমরা যে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন, আমার শিরোনামও রয়েছে। আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জ, সিলেট এবং উত্তরাঞ্চলের 10টি জেলায় হুমকির মুখে। গতকালকে আমাদের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি তিনি বলছিলেন যে 23টি জেলার কথা বলছিলেন। অর্থাৎ শুরুর দিকে একেবারে স্বল্প মেয়াদী হলো, এখন বলা হচ্ছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কিংবা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে জানানো হচ্ছে যে এই বন্যাটি যেটি হতে যাচ্ছে, সামনে আসছে, এটি বেশ দীর্ঘমেয়াদী হবে। এবং আমাদের বার্তা সম্পাদক বলছিলেন যে ত্রাণ বিতরণের চিত্র বা পরিস্থিতি এটি তিনি দৃশ্যমান হচ্ছে না। কিভাবে আমরা এই করোনা কালে, মানে মরার উপর খাড়ার ঘা বললেও যেটি আসলে কম বলা হবে, সেই পরিস্থিতি কি করে আমরা মোকাবিলা করব? আসলে দেখেন, এই করোনা ভাইরাসের কারণে আমাদের সমগ্র জাতি কিন্তু এখন এমনিতেই বিপর্যস্ত, এবং সরকারও চেষ্টা করছে এইটা মোকাবেলার জন্য যত ধরনের চেষ্টা করা যায়। এর মধ্যে এই বন্যা পরিস্থিতিটা আমাদেরকে আরও উদ্বেগ এবং চিন্তাগ্রস্ত করে ফেলছে।
কিন্তু এখন দৃষ্টিটা সবারই যেহেতু করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষ কিন্তু এখন দেখেন কোনো একটা দুর্যোগকালে মানুষ কিন্তু সবাই একত্রিত হয় এবং সবার সহযোগিতা হয়। অতীতে তাই দেখেছি। অতীতে তাই হয়েছে, কিন্তু এই করোনা ভাইরাস মহামারীর কারণে এখন মানুষ সরকারিভাবে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারণে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, সেটা একটা কারণ। এখন মানুষ কিন্তু ভীত আছে, অনেক ভীত সন্ত্রস্ত মানুষ, যে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ও কিন্তু একটি সাহায্যের জন্য যে যাওয়ার যে চেষ্টাটা, সেটাও কিন্তু করার চেষ্টা থাকলেও তার কিন্তু যেতে পারছে না সে, এটাও কিন্তু সত্য। সুতরাং এই একটি সময় বন্যার যে পরিস্থিতিটা বাংলাদেশকে মানে অলরেডি কিন্তু কিছু কিছু এলাকা, আপনি বলছেন আমাদের এলাকা সিলেটও কিন্তু বেশ প্লাবিত হয়েছে, বেশ কয়েকটা জায়গায় সুরমা নদীর মানে সুনামগঞ্জ শহরের রাস্তাগুলোতেই তো খুবই খারাপ অবস্থা। শুধু এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার ইতিমধ্যে একটা ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন, আমাদের মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন, কিন্তু এটাকে একটা প্রায়োরিটি বেসিসে আমার মনে হয় যে করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারটা তো সমগ্র জাতিতে, সমগ্র জেলায় এটা একটা সরকারিভাবে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, এটার একটা পরিকল্পনা অলরেডি নেটওয়ার্ক হিসেবে তার বিস্তৃতি লাভ করেছে। কিন্তু এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ইমিডিয়েট আমার মনে হয় সরকার থেকে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে যারা এই বন্যা দুর্গত এলাকায় আছে তাদেরকে রক্ষার জন্য বা তাদের কাছে ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করবেন স্থানীয়ভাবে, যেখানে স্থানীয় সরকারগুলো রয়েছে, ডিসি এবং তাদের মাধ্যমে বিভিন্ন কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার, মেয়র এবং স্থানীয় সংসদ সদস্য, তাদের কিন্তু এখন এগিয়ে আসতে হবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য। তারা যেভাবে এগিয়ে গিয়েছেন তাদের লোকজনের কাছে, এই আমাদের জনপ্রতিনিধিরা যদি এখন যদি আগিয়ে না আসেন, সরকারের উপর চেয়ে থাকলে তো, বসে থাকলে তো হবে না। আমরা তো বন্যা অনেক আসছে আমাদের, এবং আমাদের দেশে এটা আমাদের দৃষ্টান্ত আছে, আমরা সহজভাবে খুব কৃতিত্বের সাথে মোকাবেলা করেছি। তো এইটা এই সময়ে আমাদের আসলে আমাদের দরিদ্র জনগণের জন্য, এই অসহায় মানবতার জন্য আমাদের হাতটা বাড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ থাকবে তারা এইসব এলাকায় গিয়ে যাতে সরকারের ত্রাণগুলো তাদের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটা তারা, একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দৃষ্টি জানায়। আপনার কি মনে হয় এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করোনার মধ্যে একই সঙ্গে পানি যেই সব জায়গায় নেমে গেছে, বিপদ সীমার উপরে ছিল, নেমে গেছে, মানে সেই সব জায়গায় তো পুনর্বাসনের প্রশ্নটিও আসছে, এবং যেখানে বন্যার পানি এখন বাড়ছে, কমে নিশ্চয়ই যাবে, সেখানেও পুনর্বাসন, এই দুটো বিষয়কে বন্যার ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে। আমার কাছে বেশ কিছুদিন থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে নদী দুকুল প্লাবিত হয়ে যাওয়া, যার ফলে বন্যা প্রাচীনকাল থেকে আছে, কিন্তু ক্রমে এর ব্যাপকতা বাড়ছে। নদীগুলো খনন করে নদী শাসন করার একটা মেগা প্রকল্প নেওয়া উচিত ছিল, এবং সেই প্রকল্প পদ্মা সেতু বা মেট্রো রেলের চেয়ে বেশি প্রয়োজন ছিল। কারণ দেশের সিংহভাগ মানুষ, আমি সিংহভাগই বলবো, বন্যার্ত হয়ে যায়, আশ্রয়হীন হয়ে যায়, বিপন্ন হয়ে যায়, তাদের গবাদি পশু পর্যন্ত একেবারে সব কিছু, অনেক কিছু ধ্বংস হয়। কাজেই নদীগুলোর ব্যবস্থা করলে বন্যার তোরটা একটু কমতো আর কি। বন্যা যে হতো না তা বলবো না, কিন্তু এই পরিমাণ প্লাবিত হতো না আর কি। সে কাজটি করা হয়নি। উজানের ঢল যে সিলেট, সুনামগঞ্জ, ওই অঞ্চল, নেত্রকোনা, ওই অঞ্চলের মানুষকে যে প্রায় প্রতি বছর হুমকির মুখে রাখে, এটি নিয়ে কি এই ব্যাপারে যারা উজানের অনেকগুলো নদীতেই যেখানে বাঁধ দেয়া আছে, দেশের দেখভাল করবার দায়িত্বে আছেন, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে এমনি তো আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ, আমরা ভাটির দেশ, আমাদের সমস্যাটা থাকবেই, কিন্তু সেই সমস্যাটাকে কতটুকু লাঘব করা, সম্ভাবনায় রূপান্তর করার দরকার আসলে। তো যে নদী শাসনের মতো সমস্যাটাকে শাসন করতে হবে, করে জনদুর্ভোগ কমানো যায় কি করে, সেইটা একটু লক্ষ্য রাখা দরকার আর কি। তো এখন আরেকটি দিক হচ্ছে, যা আছে তার মধ্যেই আমাকে লড়তে হবে, ব্যবস্থা করতে হবে। ত্রাণ মন্ত্রণালয় একটি বিশেষভাবে আছে বাংলাদেশে আর কি, আমি প্রতিমন্ত্রীও আছেন। তো এখন কথা হচ্ছে যে আশ্রয় শিবির, আমি দেখলাম গতকাল
যে আশ্রয় শিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে, পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে, আশ্রয় শিবিরও তো প্লাবিত হয়ে, কোথায় যাবে এরা? আশ্রয় শিবিরগুলো তো উঁচুতে করা, উঁচুতে সেটি করা বিশেষ, হলেও জি, প্লাবিত হয়ে দোতলায় যাচ্ছে। তিনতলায় থাকতে পারবে। এমনকি আমরা দেখছি রাস্তার উপর দিয়ে পানি চলে যাচ্ছে, সড়ক অবকাঠামো স্থানীয় একেবারে পর্যায়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভেঙে হচ্ছে। যাচ্ছে, শেষ যোগাযোগ হয়ে ব্যবস্থা যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো কাজেই আপনি যেমনটা শুরুতে বলেছিলেন মরার উপরে খানার খা বললে কম বলা হবে, আমরাও তাই মনে করি আর কি। তো এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এই জন্য আমি বলেছি বেশ কবার বিভিন্ন জায়গায়, যে করোনাকালীন সময় যে প্রতিষ্ঠানটি সবচেয়ে চ্যালেঞ্জের মুখে আছে সেটা হচ্ছে সরকার বা রাষ্ট্র। করোনার জন্য এক চ্যালেঞ্জ, এখন বন্যার জন্য বাংলাদেশ আর একটা চ্যালেঞ্জ। ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলা যা হোক চেষ্টা শুরু হয়েছে, আশা করি এবার ডেঙ্গুর প্রকোপ বেশি হবে না, কারণ আমাদের দুই মেয়রই যথেষ্ট বেশ তৎপর আছেন, তৎপর রয়েছেন, জি। আমরা দেখতে পাচ্ছি আর কি। তো কিন্তু কথা হলো যে সমস্যা থাকবেই, সারা পৃথিবীর সমস্যা হয়েছে, কিন্তু করোনা যেমন বলে কয়ে আসেনি, কিন্তু বন্যা তো বলে কয়ে আসে। আমরা জানি বন্যা কখন হয়, তবে এবারের বন্যা ব্যাপক, এটা বলা হচ্ছে। মৌসুমের একেবারে শুরুতেই সেই- ব্যাপক বৃষ্টিপাত তো কাজেই হচ্ছে। সরকারের উপরে যথেষ্ট চাপ, এবং সরকার কি করে সামলাবে সেটি সরকারের ব্যাপার, কিন্তু জনদুর্ভোগের তো শেষ নেই আর কি। সেই কারণে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিও সম্মিলিত উদ্যোগ দরকার। আমি যেটা ডক্টর অরূপ রতন বলছিলেন, জি। যে সম্মিলিত উদ্যোগ নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। কিন্তু বাংলাদেশে আবার একটা চরম বৈপরীত্যের দেশ বাংলাদেশে। যখন এই যে মানুষের সংকটে বিপন্ন মানুষের পাশে মানুষ সহমর্মিতা নিয়ে, সহানুভূতি নিয়ে দাঁড়াবে, সেই সময় মানুষ মানুষের বিরুদ্ধে কিভাবে হামলে পড়েছে, দারুণ নৈতিক অবক্ষয়, দুর্ধর্ষ সব অপরাধ ঘটছে সারা বাংলাদেশে, এটা এক বিপন্ন বিষয় আমার জন্য আর কি। তো বাণিজ্য অতি মুনাফাও এক ধরনের মানুষের প্রতি এক ওই ধরনের যে- আক্রমণ। যে আরেকটি বিষয় নিয়ে আপনার ওয়াইবি ইয়ার্সের একটা কবিতা আছে না, দ্য সেকেন্ড কামিং এ থিংস ফল অ্যাপার্ট, things fall apart। সেন্টার ক্যানট হোল্ড, জি, সে- সবকিছু ভেঙে পড়ে, কেন্দ্র ধরে রাখতে এমন অবস্থা সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। কিন্তু তাই বলে তো আমার কাজ শেষ হয় না। নিশ্চয়ই। আমার কাজ হচ্ছে শত চ্যালেঞ্জের মুখে আমাকে দৃঢ় থাকতে হবে। দৃঢ় থাকতে হবে, এবং নিশ্চয়ই আমরা থাকবোই প্রত্যাশা করি, কারণ বারবার আমরা চ্যালেঞ্জের মুখে গিয়েছি এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি, কারণ বাঙালি বীরের জাতি বারবার ঘুরে দাঁড়ায়। আরেকটি একটু আজকে আলোচনাটি শেষের দিকে এই জায়গায় নিতে চাই, আমরা রাজনীতি নিয়ে অনেক দিন আলোচনা করি না, আপনার কাছ থেকে সেটি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি জানেন যে দুটো উপনির্বাচনে ইলেকশন কমিশন বেশ সিরিয়াস, তারা এটি করবেন, বলছেন যে সাংবিধানিকভাবে তারা এটি পেছাতে পারছেন না, বাধ্যবাধকতা রয়েছে, এটি একটি। আরেকটি যে 33% নারীর যে অংশীদারিত্ব, নারীর অংশগ্রহণ রাজনীতিতে, এটি নিয়েও একটু আলোচনা দুজনের কাছ থেকেই করতে চাই। আপনি কি বলবেন নির্বাচন নিয়ে, উপনির্বাচন নিয়ে, সাংবিধানিক বাধ্যবাধকতা, এই রকম সময়ে বন্যা এবং করোনা কিছু করবার আছে কিনা? দেখুন, সংবিধানের চেয়েও বড় একটা ব্যাপার আছে ডকট্রিন অফ নেসেসিটি, এবং যার দোহাই দিয়ে বাংলাদেশে অনেক কাজ হয়েছে। তো কাজেই নির্বাচন কমিশন যদি এক বুক পানির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন করতে চান, আবার করোনা আক্রান্ত মানুষকে নিয়ে এসে ভোট দেওয়াতে চান, বলার কিছু তবে নাই। করোনার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় নির্বাচন কিন্তু হচ্ছে, আমি জানি। আপনি জানেন আমাদের ধারে কাছে করোনার চাইতে বন্যা, ন্যাশনাল ইলেকশন, করোনা আর বন্যা, করোনা যোগ বন্যা মিলে পরিস্থিতি তো বেসামাল। ডকট্রিন অফ নেসেসিটি প্রয়োগ করে বলা যেতে পারে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যেতে পারে। তো এটা তো সংবিধান লঙ্ঘন হবে বলে আমার মনে হয় না, কারণ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা নিয়ে সংবিধান রহিত করেছে সামরিক বাহিনী। তো কাজেই সমস্যাটা ওরকম না। তো সেই জন্য আরেকটা হচ্ছে নারীদের 33%। এটি ইলেকশন কমিশন কেন এই জায়গাটি বদলাতে চাচ্ছে আপনার মনে হয়? দেখুন, এই জায়গাটিতে আমি নির্বাচন কমিশনকে খুব বেশি দোষী মনে করব না। এখানে মূল কার্যকর ভূমিকা যাদের থাকা উচিত ছিল সেটা তো রাজনৈতিক দলগুলো, তারা যদি কাজ না করে, এখন নির্বাচন কমিশন মানে একটা
হলো দন্তহীন বাঘের মতো আর কি। এমনিতেও বাঘের মতো কথা বলে না, হুঙ্কারও ছাড়ে না, দন্তহীন বাঘও একটু হুঙ্কার ছাড়ে, তাও তো করে না আর কি। তো নির্বাচন কমিশন অন্তত এই ব্যাপারে তৎপর হতে পারত, সচেতনতা সৃষ্টি করতে পারত, চিঠিপত্র দিতে পারত, সেটা পারে তারা, সেই কাজটিও তারা করেনি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা মুখে নারীবাদ নিয়ে যত কথা বলি, নারীরা বলুন না কেন, নারীরাও ক্ষমতায় থাকলে নারীদেরকে খুব বেশি জায়গায় স্থান দেন না, এটা একটা সমস্যা হয়ে যায় আর কি। এটি তো ধরেন ক্ষমতাসীন সরকারের দিকে কি সেইভাবে বলা যাবে? প্রধানমন্ত্রী তো বিভিন্ন জায়গায় যেভাবে নারী নেতৃত্বকে উৎসাহিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই আমলে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য জায়গায় নারীরা গেছেন আর কি, এবং একটা পরিবেশ তৈরি করা হয়েছে নারীর সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক অবস্থা নিশ্চিত করবার জন্য, এটা হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে নারীর অবস্থানটিকে সংখ্যার দিক থেকে এটি একটি দল কি করবে যদি মানে সামষ্টিকভাবে নারীরা, সচেতন নারীরা এগিয়ে না আসেন রাজনীতিতে? আরেকটা, হ্যাঁ সেটা আরেকটা, আপনি খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। কথা হচ্ছে অধিকার কিন্তু কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হবে, এবং অধিকার আদায়ের জন্যে অধিকার আদায় করবার মতো যোগ্যতা অর্জন করে নিতে হয়। সরোজিনী নাইডুকে কেউ মানে উল্লাস করে তাকে দেয়নি। সরোজিনী নাইডুর যোগ্যতা ছিল, বিজয়লক্ষ্মী পণ্ডিত বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দিল্লি থেকে এনে সভাপতি বানানো হলো, সেটা কেউ খেয়াল খুশির জন্য করেনি, তার যোগ্যতা ছিল নিশ্চয়ই, আর কোনো বিকল্প তো ছিল না। মানে তিনি ছিলেন, মনে করি যে যোগ্যতা অর্জন করে তৎপর হওয়া উচিত। যেমন ইংল্যান্ডে 19 শতকের শেষ দিকে সাফ্রাজেট মুভমেন্ট, নারীরা আন্দোলন করেছে, করে তার অবস্থান নিশ্চিত করেছে। তো বাংলাদেশে এখন নারীবাদী আন্দোলন আছে, নারীর অবস্থানতা বুঝিয়ে দেবার চেষ্টা আছে, সরকারের পক্ষ থেকে আছে সব। তারপরও অন্তত এই জায়গায় ঘাটতি কেন হচ্ছে, এটা একটা বিপন্ন বিষয়, দলগুলোকে সচেতন হতে, এই আর কিছুই না। জি, অরূপদা আপনি কিভাবে দেখেন এই যে দলগুলো সচেতন হবে যে কথাটি বলা হলো, এবং নারী নেতৃত্বে বসানোর মতো বা নেতৃত্ব দেবার মতো নারীরা যদি সংখ্যায়, অনেকেই আসছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই, আরো ব্যাপক পরিমাণে না এলে একজন দলের একজন প্রধান কি করে নির্দেশনা দিয়ে নেতা বানাবেন, নারী নেতা বানাবেন, এটি কি সম্ভব? অবশ্যই। দেখেন, এই যে নারী নেতৃত্বের বিষয়টা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আপনি প্রশাসন থেকে শুরু করে আপনি মাননীয় স্পিকার থেকে শুরু করে আপনি দেখেন মন্ত্রী পর্যায় থেকে শুরু করে সচিবদের শুরু করে, আমরা কিন্তু কোনো সময়ই, আমি তো ৭১ পর থেকে আমি তো দেখে আসছি, সেই আমল থেকে শুরু করলে দেখা যায় নারী নেতৃত্বের এইরকম অবস্থান করা কোনো সময় ছিল না। এটা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে, এবং তিনি চেয়েছেন যে নারীদের যে অধিকার বলে তারা এতদিন মানে তাদের প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্দোলন করছিল, তিনি কিন্তু সেটার সুযোগ তিনি করে দিয়েছেন। এখন সেই নারীরা যদি তারাই নিজের মাঠে তারা যদি নিজেরা সোচ্চার না হয়, তাহলে তো কোনোভাবেই করা যাবে না। সুতরাং নিজের ঘর থেকেই সেই বিষয়টাকে তুলে তাদের আনতে হবে, তাহলে সেটা প্রতিষ্ঠা। এই জায়গায় কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কিনা? কারণ নারী নেতৃত্বের একটি বৃহৎ অংশ বরাবরই চান যে সংরক্ষিত কোটায় তারা যাবেন, কাজ করবেন, জনসেবা করবেন, কিন্তু একেবারে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবার রাজনীতিতে বাধা কি মনে হয় আপনার কাছে? এখন তো বাধাটা সেরকম কোনো কিছু নাই। একসময় হয়তো ছিল যে নারীরা সংরক্ষিত আসন থেকে আসবেন, কারণ তারা সেই ধরনের পরিবেশ পরিস্থিতি ছিল না মাঠে নামার জন্য, রাজনীতি করার জন্য। এখন কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই ব্যাপারে নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন, এবং তিনি চাইছেন যে নারীরা আসুক এবং তারা তাদের যোগ্যতা নিয়ে এইসব আসনে প্রতিষ্ঠিত হোক, সেইখানে তারা যদি পিছিয়ে থাকে তাহলে আমি বলবো সেটা তাদেরই অযোগ্যতা। এই জায়গায় পারিবারিক এবং সামাজিক কাঠামোর বিষয়টি যদি একটু আলোচনায় টানেন। পারিবারিক সামাজিক কাঠামোটা আমি মনে করি যে আগের থেকে অনেক দূর হয়েছে। আগে যেমন একটা কুণ্ঠিগত করার রাখা হতো, সংরক্ষিত আসলেই তাদেরকে আসতে হবে, সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু অনেক নারী কিন্তু
একদম সরাসরি সরাসরি সংসদ নির্বাচন করে জি। জয়ী হয়ে কিন্তু সংসদে ঢুকছেন। এটা কিন্তু একটা বিশাল আশার আলো জাগাচ্ছে অন্য নারীদের জন্য। তাই মনে করি যে এখন সেই পরিস্থিতিটা নাই, এখন দরজা অনেক খুলে গেছে। এখন তারা তাদের স্বস্থানে অবস্থানের জন্য তাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে, আরো বেশি কর্মঠ হতে হবে এবং আরো বেশি ত্যাগী হতে হবে, এবং সেই দৃষ্টান্ত তারা স্থাপন করতে হবে জনগণের সামনে। জি, এই যে ত্যাগী বললেন, আরো ত্যাগী হতে হবে, মানে আমাদের রাজনীতির বাতাবরণে কোথাও কোনো ত্রুটি আছে কিনা যেটি নারীদেরকে খুব বেশি উৎসাহিত হতে দিচ্ছে না? আপনার কি মনে হয়? দেখুন, ওই রাজনীতিক কাঠামোর মধ্যে নারীর প্রতিনিধিত্ব কম ছাড়া সব দিকেই কিন্তু বেড়েছে। জি, আমার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব আশ্চর্য হয়ে যে ভালো লাগে যে ইদানিংকালে দেখছি নারীরা মোটর বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন। আমার খুব Pilot, ভালো লাগে, aeroplane খুব ভালো চালাচ্ছেন, লাগে। জি। এবং এবং এই যে- শৃঙ্গ Train- হিমালয় হ্যাঁ, জি, এই যে চূড়াও থেকে কদিন আগে জয় করেছে। কদিন আগে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দিয়ে ডাক টিকিট প্রকাশ করেছে। সেই ডাক টিকিটে শান্তি মিশনে কর্মরত দুজন মহিলা পাইলটের ছবি, Right. আইকনিক ছবি দিয়েছে। খুব ভালো লাগছে। তো এখন কথা হচ্ছে দলগুলোকে একটু সচেতন হওয়া দরকার, কারণ এখন যোগ্যতার কথা আমি বলছিলাম, যোগ্য নারীর কিন্তু কমতি নেই, ঘাটতি নেই এখন বাংলাদেশে। কারণ শিক্ষায় কিন্তু আপনি দেখুন, সুযোগটা করে দিতে হবে। মেয়েরা তো শিক্ষায় ছেলেদের চেয়ে বরং কিছুটা এগিয়ে। হ্যাঁ, সুযোগটা করে দিতে হবে, কারণ দলের সংগঠনে কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব বা নারীর অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে। একটা কথা ইতিহাস কিন্তু বলে, নারীর অধিকার নিয়ে, নারীর অধস্তনতা ঘুচিয়ে দেওয়ার জন্য সক্রিয় হবার ক্ষেত্রে পুরুষরাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন সবসময়। জন স্টুয়ার্ট মিলের কথা ভুললে চলবে না আর কি। তিনি তো নারী প্রতিনিধিত্বের, তখনও নারীর ভোটাধিকার ছিল না ইংল্যান্ডে, তিনি প্রথম বলেছেন। তো এখন সেই পুরুষদেরকে নেতৃত্ব দিতে হবে যে তারা নারীদেরকে আরো বেশি করে প্রতিনিধিত্ব দিন আর কি। এই দায়িত্বটা এই প্রসঙ্গে যদি আপনি একটু পারিবারিক সামাজিক মনোজগতের কাঠামোটি নিয়ে যদি 30 সেকেন্ডে বলেন, আসলে আমার শেষ করতে হবে। দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টা। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে, মানুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমাকে আসতে হবে। জি। যে নারী পুরুষ কথা নয়, কথা হলো মানুষকে না, Right. সেটাই সবচেয়ে বড় কথা। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। যে আলোচনাটি আপনারা শেষে করলেন দুজনে, সেই জায়গাটিতে শেষ করতে চাই। নিশ্চয়ই আমরা তো কবিতায় জানি যে সৃষ্টি যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নিশ্চয়ই নরদের ভূমিকা রাখতেই হবে নারীদের এগিয়ে আসবার ক্ষেত্রে, কারণ সামাজিকভাবে যদি আমরা এগিয়ে যেতে চাই, সকলে মিলেই আমরা এগিয়ে যাব। এই প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।